বেশ, আমি আমার সিদ্ধান্ত জানাচ্ছি। এখন বর কনে দুজনেই দুজনের ভাত কাপড়ের দায়িত্ব নেবে, কারণ তারা দুজনেই রোজগেরে। একদম ঠিক বিচার হয়েছে। তুমি এটা কি বললে মা? আমি রোজগেরে? কি বলছো কি তুমি বৌদি? দেখো, এমনিতে তো তুমি কখনো হালকা কথা বলো না, কিন্তু এই যে বললে নীল রোজগার করে, কই কোনোদিনও তো আমি শুনিনি যে নীল 1 টাকাও রোজগার করেছে বলে। এই তো পিসিমণি, এবার যে আপনি রোজগার নিয়ে খোঁড়া দিচ্ছেন ওনাকে, তার বেলা ওই তার বেলা বুঝে কিছু না। সন্ধ্যা, চুপ করো, দিদিকে কথা বলতে দাও। দিদি, শৈল একটা প্রশ্ন করেছে, নীল কবে থেকে রোজগার করছে? শৈলকে ওর প্রশ্নের উত্তরটা দিয়ে দাও দিদি। কবে থেকে? আজ থেকে, এই মুহূর্ত থেকে আমাদের সমস্ত রাইস মিলের দায়িত্ব নীলের। ভেবেছিলাম আমি এই উৎসবটা মিটলে বলবো, কিন্তু এখনই বললাম। এরকম তো কথা ছিল না মা। বাবা, এতগুলো বছর তো আমি এই দায়িত্ব টানলাম, আর কতদিন? আমারও তো বয়স হচ্ছে, আমারও যে বিশ্রাম দরকার বাবা। তাই আমি এখন থেকে ভেবেছি যে বাড়িতে থেকে এই বৌমাকে রান্না শেখাবো, আর আমার যত দায়িত্ব আছে সব তোর হাতে তুলে দেব। না, না করবি না, আর না করলেও আমি শুনবো না, কারণ এখানে এখন তোর মা হয়ে আমি দাঁড়িয়ে নেই, রয়েছে বিজয়া মাঠানি হিসেবে। তাই আমার কথাগুলো সবাইকে শুনতে হবে আর মানতেও হবে। নাও, অনেকক্ষণ ধরে এই বাঘ বিতণ্ডা চলছে, এবার এই ভাত কাপড়ের অনুষ্ঠান সেরে সোজা নীল খেতে যাবে, আর কোনো টু শব্দ আমি যেন না শুনি। রাগের ঘুষায় মায়ের কাছেই জব্দ। মাকে রাগ দেখানোর তো সাহসী নেই। তাহলে তো দিদির বিচার হয়েই গেল, দুজনেই রোজগেরে, তাই দুজনে দুজনের দায়িত্ব নাও। এই দেখি 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 দেখি, এই যে দ্বিতীয় নম্বর থালা চলে এলো। বাবা, বাঁচালে জ্বালাময়। আর বৌমা যেভাবে এই শাড়ির থালাখানা নিয়ে নীলের দিকে এগোচ্ছিল, আমি তো ভাবলাম এই শাড়িখানাই না নীলকে পরিয়ে দেয়। দাও বৌমা, থালাখান দাও দেখি। এনে ধর ধর। এসো বৌমা, তুমি এদিকে এসো। শোন নীল, এবার এই থালাটা বৌমার হাতে দে, আর দেওয়ার সময় বলবি আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম। না গো, তুমি এবার শাঁখ বাজাও, উলু দাও। আজ থেকে আমি আপনার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। কতদিন অবধি সেটা বলতে পারছি না। এ আবার কি বলছিস নীল? ঠিক আছে মা, ঠিকই তো আছে। বুড়ো থুরথুরে হয়ে গেলে না হয় বলে দেবেন কতদিন অবধি। এবার তোমার থালাটা আমার হাতে দাও দেখি। জ্বালাময়ী, তোর হাতে থালাটা বৌঠানের হাতে দে। আজ থেকে আপনার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম। যতদিন বাঁচবো ততদিন পর্যন্ত আমার ক্ষেতের ফলানো ধানের ভাত খাওয়াবো। অমন জুই ফুলের মতন ভাত কখনো দেখেননি আপনি। ধান ছড়া চাল। হাই হোপস, যতদিন বাঁচবেন ততদিন নাকি আমার দায়িত্ব নেবেন উনি। ধান ছড়ার চাল খাওয়ার বড় জোর আর 1 সপ্তাহ, তারপরেই টাটা বাই বাই। আর কোনোদিন আপনার মুখই দেখবো না। কৌশিক শুধু তারার খবরটা এনে দিক। ও রাজপুত্তুর, যতই পালাই পালাই করুন
এই সন্ধ্যার হাত থেকে পালানোর পথ নেই। বুড়ি হয়ে ফোকলা দাঁতেও আপনার ঘাড়ে চেপে থাকবো। বলছি ওদিকে যে অত কাণ্ড হয়ে যাচ্ছে আর তোমরা বসে বসে এখানে দুজনে মিলে গুলতানি মারছ। ওরে বাপ রে বাপ, আচ্ছা শৈল তুই কি সারাক্ষণ উত্তেজিত থাকিস? উত্তেজিত? বেশ, তবে আমি শান্ত হলাম। এবার এই শান্ত স্বরে যে কথাগুলো আমি তোমাদের বলবো সেগুলো শুনে কি আর তোমরা শান্ত থাকতে পারবে? কি হয়েছে সেটা বল না। বৌদি আমাদের সমস্ত ব্যবসার ভার, রাইস মিলের ভার তার ছেলে নীলের হাতে তুলে দিয়েছে। কি কি? ব্যবসার সমস্ত ভার নীলের হাতে তুলে দিয়েছে? জানতে না তো তুমি দাদা, জানতে না তো? তার মানেই ভাবো তোমার বউ তোমার সম্পর্কে কি ভাবে। তার অনুমতি ছাড়া নাকি বাড়িতে বড় পিসিকে ডাকা যায় না, আর তোমার অনুমতি না নিয়ে তোমার সাথে একটু আলোচনা না করে এই এত বড় একটা সিদ্ধান্ত, সমস্ত ব্যবসা নীলের হাতে তুলে দেবার মতো সিদ্ধান্ত সে নিয়ে নিল। এবার এবার কি হবে দাদা? দাদা তুমি হয়তো এর প্রতিবাদ করবে না, কারণ বিষয়টা হচ্ছে তোমার ছেলেকে নিয়ে, কিন্তু একটিবার ভাবো তো তোমার বাকি দুই ভাইয়ের তবে কি হবে। এর জন্যই বোধহয় বলে, জানিস তো মেজদা, আমি দুধে শেষ পর্যন্ত মিশেই যাই। এতদিন পর্যন্ত বৌদিমার কাছ থেকে হাত পেতে টাকা নিতে হতো, ঠিক ছিল। বৌদিমা বয়সে বড়, আমাদের মায়ের মতো, কিন্তু এখন এখন ওই এক ফোঁটা ছেলের কাছ থেকে হাত পেতে টাকা নিতে হবে। শুনছি তোমার বৌদিমা এবার রিটায়ার করবেন। তো সে রিটায়ার করুক না, করুক রিটায়ার। ব্যবসার দায়িত্ব তো আমার আর মন্টুর হাতে তুলে দিলেই পারতো। সেই আশাতেই তো বাঁচছিলাম আমরা এতকাল। আমাদের সেই আশায় এইভাবে জল ঢেলে দিলে দাদা। আমাকে বলছিস? তুই তুই আমাকে ভুল বুঝিস না? বিশ্বাস কর রিন্টু, আমি এর বিন্দু বিসর্গ জানতাম না। তোরা শুধু তোদের দিকটা দেখছিস, আমার দিকটা ভাবছিস না। আজ প্রয়োজনে তো আমাকেও আমার ছেলের কাছে হাত পাততে হবে, সেটা কি আমার কাছে খুব সুখের? তো এই কথাটা তো তোমার আগে ভাবা উচিত ছিল। বাড়ির সমস্ত কর্তৃত্ব বাড়ির বউয়ের হাতে তুলে দেবার আগে তোমার এই কথাটা ভাবা উচিত ছিল দাদা। তোমাদের সবাইকে খেতে ডাকছে গো, এসো। তোমরা যাও। আর যে এই ব্যবস্থা মেনে নিক আর না নিক, এই শৈলজা কিছুতেই এই ব্যবস্থা মেনে নেবে না। এতদিন ছিলাম আমি আমার ভাইয়ের সংসারে ছিলাম, কিন্তু তা বলে এবারে ভাইপোর সংসারে থাকতে হবে? না না না, আমি কিছুতেই মেনে নিতে পারবো না। এখন শুধুমাত্র বড় পিসি আমাদেরকে বাঁচাতে পারে। উনি এলেই এই পরিস্থিতির একটা সুরাহা হয়। আসুক না বড় পিসি, একবার আসুক, তাকে দিয়েই সমস্ত ব্যবসা আমি আবার আমার ভাইয়েদের নামে করিয়েই ছাড়বো। বড় পিসি আমাদের পতি, না হলে কবে না কবে এই সংসার থেকে আমারই ঠাঁই নড়ে যায়। কি করবো তখন আমি? আর ছোটদা, ওর কাজ কত দূরে এগুলো? আসছি মাই ডিয়ার শুকতারা। তুমি যদি সত্যি সন্ধ্যার বোন হও, তাহলে আজ তোমার দিদির নতুন সংসারের আকাশে তোমাকে জল জল করতে হবে, যাতে তোমার দিদির সংসারটা ভেঙে খান খান হয়ে যায়।